হোসেনি দালান এলাকার পরিস্থিতি এখনো থমথমে। এ পর্যন্ত আটক ৩, হামলায় জড়িত ছিল একাধিক ব্যক্তি, প্রাথমিক ধারণা র্যাবের। টাঙ্গাইলের ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত হয়েছেন আরও ২ জন। রাজধানীতে গণপরিবহনে উঠতে নামতে নানা ভোগান্তির শিকার নারীরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও অনেকে উঠতে পারেন না বাসে, সচেতনতা বাড়ানোর আহ্বান। সৌদি প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট রাখতে পারবেন নিজের কাছেই। নতুন আইনে উচ্ছ্বসিত প্রবাসীরা, ভোগান্তি কমার আশা। টিটিপি চুক্তি নয়, রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণের সবচেয়ে বড় বাধা বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়া, মত ব্যবসায়ীদের। উৎপাদন খরচ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এবং আবারও নাব্য সংকটে ঢাকা বরিশাল নৌপথ। পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর, ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী নৌযান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। শুক্রবার গভীর রাতে পুরনো ঢাকার হোসেনি দালানে বোমা হামলার ঘটনার পর থেকে সেখানে বিরাজ করছে থমথমে অবস্থা। স্থানীয়রা ক্ষোভের সঙ্গে দ্রুত দোষীদের আটকের দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে হোসেনি দালানের মূল ফটকের ভেতরে সাধারণ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব 10-এর একটি দল হোসেনি দালানের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এদিকে আজ সকালে র্যাব 10-এর অধিনায়ক জাহাঙ্গীর আলম এলাকা পর্যবেক্ষণ করে জানিয়েছেন, তাদের ধারণা ভেতর থেকেই বোমা নিক্ষেপ বা রেখে দেওয়া হয়েছিল। অন্যদিকে হোসেনি দালানের সুপারভাইজার ফিরোজ হোসেন দ্রুত এই ঘটনার বিচার দাবি করেছেন। ওদেরকে ধরে ঠিক আছে মানে ইয়া মতন শাস্তি দেখ সরকার, ঠিক আছে। এটা আমরা চাই যেতে ভবিষ্যতে ওদেরকে দেখে আর যাতে কেউ কখনো কল্পনা না করে যে দুর্ঘটনা ঘটানোর। 400 বছরের ইতিহাস এটা কখনো ঘটে নাই। এটা যে গোষ্ঠী করে থাকুক না কেন, অবশ্যই সেটা অন্যায় করেছে। আমাদের মিছিলে পূর্বে কোনো ধরনের থ্রেট ছিল না, কোনো ধরনের আমাদের আশঙ্কা ছিল না। এরা নিশ্চয়ই উগ্রবাদী, এরা দেশকে অস্থিতিশীল অবস্থা পরিস্থিতি ফেলার জন্য এই কাজটা করেছে। এদের বেশি এরা এসে এখান থেকেই নিক্ষেপ করেছে। তো সেই জিনিসগুলি আমরা আবার দেখছি যে আসলে এটা বাইরে থেকে নিক্ষেপ করা সম্ভব না, ভিতর থেকেই করেছে। যেহেতু জিনিসগুলি অত্যন্ত হালকা, এটা অত হালকা জিনিস এবং বেশি দূর থেকে নিক্ষেপ করা সম্ভব না, এটা কাছাকাছি থেকেই নিক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে হোসেনি দালান এলাকায় আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। সেখানকার বর্তমান অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন। কবির, আজকে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হোসাইনি দালানের প্রধান ফটকটি কিন্তু কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এরপরে কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে ফটক খুলে দেওয়া হয়েছে। ফটক খুলে দিলেও সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী ছাড়া কিন্তু বাইরের কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে থেকে র্যাব 10-এর একটি টিম এখানে এসেছেন, র্যাব 10-এর অধিনায়কের নেতৃত্বে তারা এখানে বিভিন্ন তদন্তের কাজ করছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন এখনো ছোটখাটো কিছু আলামতও তারা উদ্ধার করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাশে রয়েছেন র্যাব 10-এর অধিনায়ক জনাব জাহাঙ্গীর সাহেব। আমরা একটু কথা বলছি। আজকে তো আপনারা সকাল থেকে এখানে তদন্ত করছেন বা কিছু বিভিন্ন বিষয় খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখছেন, তো আপনারা কি ধরনের আলামত আজকে আপনারা পেয়েছেন যদি বলতেন। এখান থেকে 2টা ক্লিপ উদ্ধার করা হয়েছে। কালকে এখান থেকে যে 2টি অবিস্ফোরিত পাওয়া গিয়েছিল, হ্যান্ড গ্রেনেড বলে, যেটা এখানে আমাদের র্যাবের এবং পুলিশের বিশেষজ্ঞ যারা বোমা বিশেষজ্ঞ এসেছিলেন তারা এটা বলেছেন যে এটা হ্যান্ড গ্রেনেড, হাতে তৈরি গ্রেনেড। তো এখন যে ক্লিপগুলি পাওয়া গিয়েছে, গতকালকে এরকম একটা পাওয়া গিয়েছিল, ধারণা করছে এই ক্লিপ দিয়ে এটা নিরাপদে রাখা ছিল, ক্লিপটা খোলার পরে নিক্ষেপ করলে এটা বিস্ফোরিত হবে এবং তাই হয়েছে। আমরা জানতে পেরেছি যে এখানে যে সিসিটিভির ফুটেজ ছিল সেটি আপনাদের হাতে পৌঁছেছে, সেটি বিশ্লেষণ করে আপনারা কোনো আপডেট তথ্য পেয়েছেন কিনা? ওটা বিশ্লেষণ করা হচ্ছে। ওখানে তো অনেক ছবি, অনেক 12টা ক্যামেরা ছিল, 12টা ক্যামেরায় ছবি ধারণ করা আছে। তো ওইটা বিশ্লেষণ করে এখন পর্যন্ত পাওয়া যায়নি, তো বিশ্লেষণ করা হচ্ছে, হয়তো কিছু পাওয়া গেলে পরবর্তীতে আমরা হয়তো জানতে পারবো। আরেকটি প্রশ্ন, ঘটনার দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি, তো সেই বিষয়টি একটু দীর্ঘসূত্রিতা হচ্ছে কিনা বা সেটি কেন হচ্ছে সেই বিষয় সম্পর্কে আপনি যদি কিছু বলতেন আমাদের। মামলা তো আসলে থানায় দায়ের হবে, তো এটা থানা কর্তৃপক্ষ বলতে পারবেন
কারণ এখানে যারা অথরিটি আছেন ওনারা মামলা করবেন না পুলিশবাদী হয়ে মামলা করবে, এটা আসলে আমি পরিষ্কার করে বলতে পারতেছি না। থানা কর্তৃপক্ষ বা ডিসি লালবাগ মহোদয়ের সাথে আমার এই ব্যাপারে আসলে আলোচনা হয়নি যে এখানকার যে কর্তৃপক্ষ ওনারা মামলা দায়ের করতে চাচ্ছে না, আর পুলিশবাদী হয়তো করতেই পারে, এই কারণে হয়তো দেরি হতে পারে। এটা ওনাদের সাথে আলোচনা করলে বোঝা যাবে। আপনাকে ধন্যবাদ। খুবই কথা বলছিলাম র্যাব 10-এর অধিনায়কের সঙ্গে, যিনি আজকে সকাল থেকে তার নেতৃত্বে র্যাব 10-এর একটি টিম ঘটনাস্থলে এসেছে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহের যারা চেষ্টা করছেন। এবং কবির তিনি যেমনটি বলছিলেন যে ঘটনার দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি, তো সেই বিষয়টি সম্পর্কে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন কিংবা পুলিশ তারা ব্যবস্থাটি দেখবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কবির একটু জানিয়ে রাখছি, কিছুক্ষণ আগে হোসাইনী দালানের সুপার গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে আজকের মধ্যেই মামলা করার একটি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেই প্রক্রিয়াটি আজকের মধ্যে শেষ হয়ে যাবে বলে তিনি আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছেন। তো কবির, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। কবির, তানির মেহেদী আমাদেরকে জানাচ্ছিলেন হোসেনী দালান এলাকা থেকে এখনকার পরিস্থিতি সম্পর্কে। টাঙ্গাইলের মধুপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শী ফায়ার সার্ভিস জানায় সকাল 7:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের গাঙ্গাইর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মধুপুরগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার 3 যাত্রী। গুরুতর আহত 3 জনকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও 1 জন মারা যান। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে দেখতে পারি যে এখানে কিছু সারফেস ভিকটিম আছে। এর ভিতরে কিছু লোকের 3 জন লোকের অবস্থা খুবই গুরুতর এবং 3 জন লোক আহত অবস্থায় আছে। প্রথমত আমরা 3 জন লোক আহত 3 জনকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। পরবর্তীতে আরও 3 জনকে আমরা দ্বিতীয় কলের মাধ্যমে প্রথমে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। সেখানে পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। রাজধানীতে কর্মস্থলে বা গন্তব্যে যেতে গণপরিবহনে প্রতিনিয়ত নানা ভোগান্তি পোহাতে হয় নারীদের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও হুড়োহুড়িতে বাসে উঠতে পারেন না তারা, উঠলেও পান না নির্ধারিত আসন। নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও দেখা যায় বসে থাকেন পুরুষ যাত্রীরা। কোনোটিতে মহিলা আসন থাকে উত্তপ্ত ইঞ্জিনের ওপর। আবার কখনো কখনো পরিবহন শ্রমিক ও পুরুষ সহযাত্রী দ্বারা হয়রানির শিকার হতে হয় নারীদের। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় শেখ জায়েদের রিপোর্ট। প্রতি কর্মদিবসেই পুরুষের পাশাপাশি এই যুদ্ধে অবতীর্ণ হন কর্মজীবী নারীরা। গণপরিবহনে উঠতে নামতে ভোগান্তির পাশাপাশি ওঠার পরও সিট পান না তারা। আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে ওঠেন চলন্ত বাসে। মানুষের ভিড়ে নানা রকম হয়রানির শিকার নারী ও শিশুরা। উঠতে পারতেছেন না? লোক বেশি, আমরা তো আর এইভাবে ঝুলে উঠতে পারবো না। বাস টান দিয়ে চলে যায়, তখন তো আমাদের জন্য রিস্ক হয়ে যায়। যদি সিটে হাত দিয়ে ধরে রাখি যদি না পড়ার ভয়ে, তো অনেকে কি করে হাত ধরার চেষ্টা করে। এ অবস্থায় মহিলা বাস সার্ভিস বাড়ানোর দাবি জানালেন তারা। মহিলা সিট নাকি 9টা করে বরাদ্দ, কিন্তু বেশিরভাগ বাসেই তো 9টা সিট নাই। মহিলা বাস সার্ভিস চালু করা, যে জিনিসটা মানে আছে হয়তো কিন্তু খুব বেশি নাই। ইঞ্জিনের পাশে বসে যাচ্ছি, কষ্ট তো হচ্ছে। ইঞ্জিনের মালিকরা দিয়েছে, আমরা কি করবো বলেন। আর বিআরটিএ বলছে অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে মোবাইল কোর্ট কাজ করলেও জনসচেতনতা বৃদ্ধি এই সমস্যার সমাধানের সবচেয়ে কার্যকর ব্যবস্থা। বাসের ক্ষেত্রে 9টা সিট এবং মিনি বাসের ক্ষেত্রে 6টা মহিলা শিশু প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। আমাদের ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট তারা যখন দেখে বাসের ভিতরে এগুলো লেখা নেই, এরকম সংরক্ষিত আসন রাখা হয়নি, সেটার ভিতরে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে। উত্তক্তকরণ অথবা যৌন হয়রানির শিকার যে হচ্ছে সেটার বিষয়ে মেয়েদের যেমন প্রতিবাদী হতে হবে, বাসে কিন্তু কিছু ভালো লোকজনও থাকে, তারা যতক্ষণ পর্যন্ত একাত্মতা না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যেটা আমার সাংবিধানিক অধিকার, চলাচলের অধিকারটা খর্ব হবে। দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে গণপরিবহনে নারী ও শিশু বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি হয়রানি বন্ধে আইনের যথাযথ প্রয়োগের উপর জোর দিলেন সংশ্লিষ্টরা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে বসবাসকারী প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট নিজের কাছেই রাখতে পারবেন। সৌদি সরকারের নতুন এই আইন প্রণয়নে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এই আইন দুর্ভোগ এবং ভোগান্তি কমিয়ে আনবে বলেও তাদের আশা। বিস্তারিত আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্টে।
সৌদি আরবে এতদিন প্রবাসীদের পাসপোর্ট জমা দিতে হতো জামিনদার বা কফিলের কাছে। এ কারণে অনেক সময়ই ভোগান্তি পোহাতে হতো তাদের। আগে ছিল যে কফিলের কাছে আমরা ঠিকমতো চাকরি করে বেতন পেতাম না। এ নিয়ে প্রবাসীদের নানা অভিযোগ ছিল। তবে বৃহস্পতিবার জাতীয় দৈনিক সৌদি গেজেটে এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের নতুন আইন অনুযায়ী এখন আর কফিলরা প্রবাসীদের পাসপোর্ট নিজেদের কাছে রাখতে পারবেন না। আর যদি কোনো শ্রমিকের পাসপোর্ট কফিল আটকে রাখে তবে তাকে 2000 রিয়াল জরিমানা গুনতে হবে। আর কাজ করার চুক্তিনামা আটকে রাখলে কফিলকে 5000 রিয়াল সমপরিমাণ জরিমানা দিতে হবে। সরকারের এই নতুন আইনে যার পর নাই খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাদশাহ সালমান যে উদ্যোগটা নিয়েছে আসলে খুব সুন্দর উদ্যোগ। ওনার এই সুন্দর উদ্যোগকে আমরা প্রবাসীর পক্ষ থেকে স্বাগত অভিনন্দন জানাই। আইনে শ্রমিকদের যথাসময়ে বেতন পরিশোধ না করলেও কফিলকে জরিমানা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। স্পন্সর যিনি আছেন তিনি যদি সেই শ্রমিকের উপর কোনো অত্যাচার করেন তার উপরে নতুন করে জরিমানা আনা হয়েছে। আমি মনে করি সবগুলোই আমাদের প্রবাসীদের জন্য পজিটিভ দিক। আইন অনুযায়ী 1 মাসের মধ্যেই কফিলকে এই জরিমানা পরিশোধ করতে হবে। আর কোনো কোম্পানির বিরুদ্ধে 2 বার এই আইন অমান্য করার অভিযোগ পাওয়া গেলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। নতুন আইনটির ফলে প্রবাসীরা যেভাবে অবৈধ হয়ে যেত সেটি একেবারে বন্ধ হয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সৌদি আরব থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এই মুহূর্তে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। এ বিষয়ে বিস্তারিত জানতে টেলিফোনে তার সঙ্গে কথা বলছি আমরা। বাবু, এই জামিন শুনানির বিষয়ে তো আমরা শুনলাম যে নামঞ্জুর করা হয়েছে, আর কি তথ্য আছে আপনার কাছে এখন? আপনি জানেন যে গত বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফের আদালতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। ওই দিন বিচারক জামিন আবেদন শুনানির জন্য আজ রোববার আদেশ দিয়েছিলেন এবং সেই জামিন আবেদনের শুনানি আজ সকাল 11:30টায় অনুষ্ঠিত হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। জামিন শুনানি প্রায় আধা ঘন্টা। শুনানি শেষে আইনজীবীদের তর্ক বিতর্ক শেষে আদালত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন নামঞ্জুর করেন শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলায়। এবং তার বিরুদ্ধে আরো একটি মামলা ছিল, সেই মামলাটি হচ্ছে ওই একই দিন সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় হাফিজা রহমানের বাড়িতে ভাঙচুর এবং মদ্যপ অবস্থায় মাতাল হয়ে ফাঁকা গুলি ছোড়ার অপরাধে আরেকটি মামলা হয়েছিল। সেই মামলাটিতে আদেশ পরবর্তীতে আদেশ দেয়া হবে বলে বিজ্ঞ বিচারক আদেশ বলেছেন এবং শিশু সৌরভের যে মামলাটি ছিল এই মামলায় তার জামিন নামঞ্জুর করেছেন। আপনি জানেন যে গত 2রা সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় শিশু সৌরভ হাঁটছিল প্রাতঃভ্রমণে ভোরবেলা। সেই সময় মদ্যপ অবস্থায় মাতাল হয়ে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গুলি চালিয়ে ওই শিশু সৌরভকে গুলিবিদ্ধ করে। এরপরে সে দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। হেদায়েতুল ইসলাম বাবু আমাদেরকে জানাচ্ছিলেন গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে। নাশকতার মামলায় সাভারের বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং পৌর মেয়র রেফাতুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে রাজধানীর পরিবাগে অভিযান চালিয়ে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। এদিকে রানা প্লাজা দুর্ঘটনায় বরখাস্ত হওয়া পৌর মেয়র আবার দায়িত্ব পাওয়ার 3 দিন পর গতরাতে সাভারের উলাইলের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে 12টিরও বেশি মামলা রয়েছে। সাভারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাহেবকে ঢাকা পরিবাগের বাসা থেকে ডিবি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে সাভার থানায় আনা হয়েছে, কিন্তু আমরা সাভার থানায় এসে জানতে পারছি যে তিনি সাভার থানায় নেই। এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য বিভ্রাট হচ্ছে। সময় সংবাদে আরো থাকছে, গ্যাস সংযোগের জন্য কাটা হলেও দীর্ঘদিনেও মেরামত হয়নি রাজশাহী শহরের অনেক রাস্তা। দুর্ভোগে নগরবাসী, শিগগিরই মেরামতের আশ্বাস সিটি কর্পোরেশনের। এবং গোলাপ ফুল চাষ করে ভাগ্য বদলেছে সাভারের বিরুলিয়ার কয়েক হাজার পরিবারের। বিপণন সুবিধা বাড়ানো সহ রপ্তানির সুযোগ দাবি চাষিদের।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সম্প্রতি 12টি দেশের মধ্যে স্বাক্ষরিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তির কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়াটাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এই অবস্থায় ব্যবসায়ীদের পণ্যের উৎপাদন খরচ কমানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। রিপোর্ট মুস্তফা মাহবুবের। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে 50 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে চায়, কিন্তু গেল 44 বছরের রপ্তানি ধারাবাহিকতায় কেবল 32 বিলিয়ন মার্কিন ডলার অর্জন সম্ভব হয়েছে। গেল কয়েক বছরের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতিতে ইউরোর দরপতনের কারণে এমনিতেই ক্ষতিগ্রস্ত দেশের প্রধান রপ্তানিমুখী খাত তৈরি পোশাক। এ অবস্থায় টিপিপি চুক্তিকে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। ভিয়েতনাম আমাদের অন্যতম প্রতিযোগী দেশ। এই চুক্তি স্বাক্ষরের কারণে তার কিন্তু প্রাইস সক্ষমতা আমার থেকে আরো বেশি বৃদ্ধি পাবে। টিপিপির শর্ত অনুযায়ী চুক্তিবদ্ধ দেশগুলো নিজেদের মধ্যে বাড়তি বাণিজ্যিক সুবিধা পাবে। তবে ব্যবসায়ীদের মতে বর্তমানে বিশ্ববাজারে রপ্তানি পণ্যের দাম কমে যাওয়াটাই বাংলাদেশের জন্য বড় সমস্যা। আমাদের প্রফিট মার্জিন কিন্তু মারাত্মকভাবে কমে গেছে। ইউরোকে অ্যাডজাস্ট করার জন্য গত বছর শুধু নিটওয়্যার সেক্টরে আমাদের প্রায় 5 to 7% আমাদের এফওপি দাম কমাতে হয়েছে। যেখানে 5% প্রফিট করতো সে ফ্যাক্টরি 1 to 2% ব্রেক ইভেন এখন করছে। আপদকালীন সময় নতুন বাজারের ন্যায় একটি প্রণোদনা ব্যবস্থা করা, যারা রপ্তানি করছে তাদের যাতে সক্ষমতা বৃদ্ধি পায়, সেই কারণে তারা যেটুকু রিটেন করে সেইটার পরে একটা স্পেশাল রেট দেওয়া। তবে অর্থনীতিবিদদের মতে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে এ সমস্যার মোকাবেলা করা সম্ভব। আমার আভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে হবে। কর্মক্ষমতা বাড়ানোর জন্য যদি আমি ইনভেস্ট করি তাহলে কিন্তু উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। রপ্তানি আয় ধরে রাখতে টিপিপি ভুক্ত দেশগুলোর সঙ্গে থাকা দ্বিপাক্ষিক চুক্তিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সিলেটে শিশু রাজন হত্যা মামলার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সিলেট মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। কবির, এই যে রাজন হত্যা মামলার একেবারে শেষ পর্যায়ে এসে গেছে এই মহানগর দায়রা জজ আদালতে। আজকে যে দিনটি, সেই দিনটিতে হচ্ছে কি ফৌজদারি কার্যবিধি 342 ধারায় আসামিদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের বিভিন্ন কাগজপত্র জমা দিবে কিনা বা বিভিন্ন কোনো ইচ্ছা আছে কিনা, সেই প্রশ্নটা করা হবে আদালতে এবং তারপরে যে যুক্তিতর্ক যেটা সেটা উপস্থাপন করা হবে। আজকেই হচ্ছে কি এই মামলার সর্বশেষ দিন, যুক্তিতর্কের সর্বশেষ দিন, এবং এই যুক্তিতর্ক শেষেই আজকে যদি শেষ হয়ে যায় যুক্তিতর্ক এবং আজকেই রায় ঘোষণার একটি তারিখ পড়ার সম্ভাবনা রয়েছে। এই মামলার যে পিপি মোহাম্মদ মফুর আলী আমাকে জানিয়েছেন যে এই মামলা এই আদালতে এই পর্যন্ত 14 দিন, আজকে 14 দিন অতিবাহিত হচ্ছে। শুধুমাত্র এই অক্টোবর মাসেই 14 দিন এই মামলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এটা একটি নজিরবিহীন ঘটনা। সিলেটে যে আদালতগুলো রয়েছে সেই আদালতগুলো সহ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল সহ যে আদালতগুলো রয়েছে এই সবগুলো আদালত মিলে এই যে শিশু রাজন হত্যা মামলার যে কার্য চলেছে এই 14 দিনতম দিনে এরকম ঘটনা আর কখনো ঘটেনি। একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন এই আদালতের বিজ্ঞ বিচারক ঘটিয়েছেন। তবে আজকে এই দিনটি আরেকটু আগেই শেষ হওয়ার কথা ছিল, কারণ হচ্ছে কি ইতিমধ্যে আপনারা জানেন কামরুলকে গত 15 তারিখ দেশে ফিরিয়ে আনা হয়েছে, গত 15 অক্টোবর, এবং 18 তারিখ কামরুলে তার যে 36 জন সাক্ষ্য দিয়েছেন তাদেরকে পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য আবেদন করেছিলেন। সেই 18 তারিখ খারিজ হওয়ার পরে সে 20 তারিখ সে পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য একটি আবেদন করেন এবং বিজ্ঞ আদালত 11 জনের সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ দেন এবং গত 21 তারিখ এই 11 জনের সাক্ষ্য গ্রহণ হয় এবং সাক্ষ্য গ্রহণের পর যে 21 তারিখ যে তারিখটি ছিল সেই 21 তারিখ কার্য দিবসে সেই বিষয়টি আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠিত হওয়ার পরে আজকে শেষ দিন, অর্থাৎ এই মামলার যে কার্যসূচিতে যে সমস্ত সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক এবং 342 ধারার বিভিন্ন আইন রয়েছে এবং বিভিন্ন প্রক্রিয়া যেটা আদালতে সম্পন্ন হয়ে থাকে সেই সম্পূর্ণ সমস্ত প্রক্রিয়া আজকে শেষ হয়ে যাচ্ছে। তো বলা যায় একরকম যে শিশু রাজন হত্যা মামলার রায়ের প্রায় আমরা কাছাকাছি এসে পৌঁছে গেছি এবং বিজ্ঞ পিপি আমাকে যেটি বলেছে এই মাসেই এই মামলার রায় হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যেহেতু এই আদালতের বিজ্ঞ বিচারক চাচ্ছেন যে এই মামলাটি দ্রুত সম্পন্ন করার জন্য এবং ওনার আন্তরিকতা
থেকেই পিপি আমাকে বলেছেন যে এই মামলাটি এই মাসেই রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও যদি 2-1টা দিন বেশি হয় তাহলে নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই এই চাঞ্চল্যকর দেশে বিদেশে আলোড়ন সৃষ্টিকারী এই মর্মান্তিক এই ঘটনার রায় আমরা পেয়ে যেতে পারি। খবির, এই ছিল রাজন হত্যা মামলার মহানগর দায়রা জজ আদালতের সর্বশেষ খবর। ইকরামুল কবির আমাদেরকে জানাচ্ছিলেন সিলেট থেকে। রাজধানীর ধানমন্ডিতে সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার বাসায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ করেছে নির্যাতিতার আত্মীয় স্বজন। নির্যাতিত রোকসানা এখন কারওয়ান বাজারের পদ্মা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এদিকে গৃহকর্মী রোকসানা বেঁচে আছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার ভাই, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। রোকসানার ভাই আরও জানান, গত 18 অক্টোবর তার বোন যে বাসায় কাজ করত সেখান থেকে মোবাইল ফোনে জানানো হয় রোকসানা গলায় ফাঁস দিয়েছে। পরে তারা ঢাকায় এলেও তাদের অনেক পরে তার বোনের কাছে নিয়ে যাওয়া হয়। এদিকে গলায় ফাঁসের কথা বলা হলেও রোকসানার আত্মীয় স্বজনের দাবি বাসার লোকজনের নির্যাতন করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। 15 বছর বয়সী রোকসানা গত 8 বছর ধরে ধানমন্ডির 27 নম্বর রোডের 30 নম্বর বাসায় কাজ করতেন। আমাদেরকে বলছে লোহা সিঁড়িতে যাইলে রন্না দিয়ে আর কি ফার্স্ট গেছে, তা আমরা যেটা দেখিলাম ওটা কিছু নয়, ওদের নারী নির্যাতন করছে, করার পরে ওর মারধর করছে, করার পরে ওরা করছে কি এখানে আর এখানে একটা চিহ্ন রাখছে, মানে এইটা ওদের বুঝাচ্ছে, কিন্তু এই যে এখন ওদের দাগ নাই। আমার বোন তো বাইসে নাই, এটা আমরা দেখছি, আমি আঙুল টিপে দেখছি, ওর চোখ দিকে আমি চোখ মেলাম করে দেখছি, আমার বোন চোখ দিকে ওপর মুখে চাইয়া আছে। ফাঁসি লাগে, ফাঁসি লাগার কারণে তার এই দুই সাইডে যে ইয়ে আছে ভ্যানগুলো আছে এগুলো হচ্ছে মানে হ্যাং হয়ে যায়। হ্যাং হওয়ার কারণে আপনার ব্রেনে যে ব্লাডটা সার্কুলেশন হয় না, এই কারণে তার এই অবস্থা। এখনো তো বেঁচে আছে, স্যালাইন লাগানো আছে, লাইফ সাপোর্টে আছে, হ্যাঁ, তবে যে কোনো সময় সে মারা যেতে পারে। ভৈরবে আগুন লেগে একটি সমিল সহ 12টি কাঠের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 2:30টার দিকে শহরের কাঠপট্টি এলাকার একটি কাঠের আড়ত থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরব আশুগঞ্জ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগছে কে থেকে বুঝতে পারছে, 6টা ঘর পুড়ে গেছে, সম্পূর্ণ বিলীন হয়ে গেছে, আরো বাকিটা ছড়ানোর সম্ভাবনা ছিল। ফায়ার সার্ভিসের ব্যাপক অনিয়ম, বিশেষ করে এরা এত লেট, এত স্লো। ফায়ার সার্ভিসের জন্য আজকে আগুনটা এত তীব্রতা হয়েছে। ফায়ার সার্ভিসের যদি সঠিক সময় আসতো তাহলে আমাদের এই আজকে ক্ষয়ক্ষতি হইতো না। বছর 2 আগে কাঙ্ক্ষিত গ্যাস সংযোগ পেয়ে খুশি রাজশাহীবাসী, কিন্তু এই গ্যাস সংযোগ দেওয়ার জন্য কেটে রাখা রাস্তা এখনও মেরামত করেনি সিটি কর্পোরেশন। এতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। অবশ্য সিটি কর্পোরেশন বলছে, শুধু গ্যাস নয়, বিভিন্ন কারণে খুঁড়ে রাখা রাস্তা দ্রুত মেরামত করা হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। কখনো শাবল, গাতি বা কোদাল দিয়ে শহরের ছোট বড় রাস্তাগুলোতে অসংখ্য জায়গা খুঁড়ে গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে, কিন্তু কেটে রাখা রাস্তাগুলো দীর্ঘদিন মেরামতের অভাবে নগরের ব্যস্ততার চাকায় গতি কমিয়েছে। এ রাস্তায় চলতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন নগরবাসী। বৃষ্টি হলে কঠিন সমস্যা, রিক্সা অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। যারা অসুস্থ রোগী তারা তো ডাক্তারের কাছে যায়, ঝাঁকিতে যে সমস্যাটা হয়, অনেক সমস্যা হয়। এক ফান্ডের টাকা আর এক ফান্ডে ডাইভার্ট করে দিয়ে তাদের সমস্যার সমাধান করার জন্য পাবলিককে কষ্ট দেবে, সেটা হতে পারে না। তবে এ কথা অস্বীকার করেননি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। তিনি সীমাবদ্ধতার কথা জানিয়ে রাস্তা মেরামত আর নগরবাসীর সমস্যার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গ্যাসের লাইন নয়, এটা একটা প্রসেস। শুধু গ্যাসের লাইন না, গ্যাস, পানি এবং অন্যান্য কারণ যে ক্ষতিগ্রস্ত রাস্তা, সবগুলোকে একসাথে নিয়ে আমরা এটা কাজ করতেছি। আশা করি যে 1 মাসের মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হবে। 2013 সালের মাঝামাঝি থেকে রাজশাহীতে গ্যাসের সংযোগের জন্য কাটা হয়েছে প্রায় 10,000 জায়গা, যার পরিমাণ 410 কিলোমিটার। সংশ্লিষ্টরা জানান, সিটি কর্পোরেশনের হাতে গ্যাসের গ্রাহকদের রাস্তা কাটা ফি বাবদ 3 কোটি টাকা জমা রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।
আবারও নাব্য সংকট দেখা দিয়েছে ঢাকা বরিশাল নৌপথে। পলি জমে নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ডুবোচর, নেই পর্যাপ্ত বয়া ও বিকনবাতি। লঞ্চের চালক ও মালিকরা বলছেন ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী এসব নৌযান। তবে কর্তৃপক্ষ বলছেন নৌপথ সচল রাখতে বিএডব্লিউটিএ তৎপর রয়েছে। আমিনুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ঢাকা বরিশাল 161 কিলোমিটার নৌপথ চলতে নৌযানগুলোকে নানা বাধার মুখোমুখি হতে হচ্ছে। তুলনামূলকভাবে কম ভাড়া এবং আরামদায়ক হওয়ায় বরিশাল অঞ্চলের বেশিরভাগ মানুষের রাজধানীতে যাতায়াত নৌপথেই। কিন্তু নানা কারণে নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান নৌযান চালকরা। একদিকে নাব্য সংকট, অন্যদিকে বয়াবাতির কিছুই নাই। বরিশাল থেকে ঢাকা নদীপথে বিভিন্ন স্থানে অসংখ্য ডুবোচর রয়েছে। আমাদের আন্দাজ করে লঞ্চ চালাতে হয়, ফলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কার কথা জানালেন লঞ্চ মালিক। গভীরতা কমে যাওয়ার জন্য বড় বড় জাহাজগুলো চরে আটকা পড়ার সম্ভাবনা খুব বেশি দেখা দিয়েছে। এক্ষেত্রে অনেক সময় জাহাজের তলাফেটেও যেতে পারে। তবে বিএডব্লিউটি এর এই কর্মকর্তার দাবি, নৌপথ সচল রাখতে তারা সবসময় কাজ করে যাচ্ছেন। বয়া বিকন না থাকার অভিযোগ পেয়ে ইতিমধ্যে সমস্যার সমাধান করা হয়েছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ড্রেজিং কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সকল স্থানে ড্রেজিং করা হবে। মেঘনা নদীর মিয়ারচর, আরিয়ালখা নদীর রাজারচর, তেঁতুলিয়া নদীর লাল খয়রাবাদ এবং কীর্তনখোলা নদীর বিশালেরটাক এলাকায় নাব্য সংকট সবচেয়ে বেশি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চাঁদপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পাশাপাশি মাতৃস্বাস্থ্য মৃত্যু ঝুঁকি নিয়ে চলা গবেষণা কার্যক্রমও চলছে ধীরগতিতে। তবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলার পরিবার পরিকল্পনা বিভাগ। ফারুক আহমদের তথ্য, কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1958 সালে নির্মিত চাঁদপুরের একমাত্র বিশেষায়িত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি সরকারি হয় 1974 সালে। এরপর থেকেই এ কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে বিনামূল্যে। তাই প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রসূতি মায়েরা ছুটে আসেন এখানে। শিশুদের পাশাপাশি পুরুষরা বাসছেন এ স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু 20 শয্যার এ স্বাস্থ্যকেন্দ্রের সেবা কার্যক্রম চলছে 2 জন চিকিৎসক ও 2 জন পরিদর্শিকা নিয়ে। এতে ব্যাহত হচ্ছে গাইনি বিষয়ক বিভিন্ন কার্যক্রম। অনেক দূর থেকে এসেছি আমি, এখন অনেক অসুস্থ, খুব গরম লাগতেছে, এখনো ডাক্তার পাচ্ছি না, খুব কষ্ট হবে। রোগী নিয়ে আসছি পারবো সাথে। এদিকে দিন দিন রোগীর সংখ্যা বাড়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এখানে আমাদের আসলে যে জনবল, এই জনবল হিসাবে এই রোগী সামলানো আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়েছে। মর্নিং করে আমাদের ইভিনিং করতে হয়, আর আবার মর্নিং করে আবার নাইটও করতে হয়। অবশ্য জনবল সংকটের কথা স্বীকার করে সমস্যার সমাধানের পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পরিবার পরিকল্পনা বিভাগের এ কর্মকর্তা। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষ অবহিত করা হইয়াছে। আমরা আশা করি যে অচিরেই জনবল সংকটের সমাধান করবে সরকার। স্বাস্থ্য কেন্দ্রটির আন্তঃবিভাগ ও বহির্বিভাগ থেকে প্রতিদিন 1.5 শতাধিক রোগী বিনামূল্যে সেবা নেন। সময় সংবাদ, চাঁদপুর। টাঙ্গাইলে বয়ঃসন্ধি বিষয়ে স্পষ্ট কোনো ধারণাই পাচ্ছে না কিশোর কিশোরীরা। এতে এই বয়সে নানা জটিলতায় ভুগতে হচ্ছে তাদের। এ বিষয়ে সামান্য ধারণা বই পুস্তক থেকে পেলেও বেশিরভাগ প্রশ্নের উত্তরই তাদের কাছে অজানা থেকে যায়। তাই এ বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রয়োজন বলে মনে করছেন তারা। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে মাধ্যমিক ক্লাস থেকেই পাঠ্য বইয়ে বয়ঃসন্ধি বিষয়ে কিশোর কিশোরীদের যথাযথ শিক্ষার বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না শিক্ষকরা। অন্যদিকে পরিবারের কাছ থেকেও তেমন কিছু জানতে পারছে না তারা। ফলে কিশোর কিশোরীরা শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা সহ নানা ধরনের সমস্যায় পড়ছে। বড় ভাইদের কাছ থেকে এগুলো জিজ্ঞাসা করে এইসব বিষয় ক্লিয়ার হয়েছি। কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা বাবা মা কিংবা আমাদের টিচারদের সাথে শেয়ার করতে পারি না। আমাদের বইয়ে অনেকভাবে বলা আছে যেগুলো আমাদের টিচাররা বা বাবা মা যদি আমাদের একটু বুঝিয়ে দেয় তাহলে আমাদের এটা জানতে আমাদের অনেকটা সুবিধা হবে। এই বয়সে ছেলে মেয়েদের নানা ধরনের সমস্যা থাকলেও বাবা মাকে অনেক বিষয় এড়িয়ে চলে তারা। আমরা অতটা তৎপর হই না, যার জন্য হয়তো তাদের সমস্যাগুলো থেকেই যায়। বয়ঃসন্ধি কালটা কি এই জিনিসটা আমিও কখনো চিন্তা ভাবনা করি নাই। বয়ঃসন্ধি সম্পর্কে অজ্ঞতা কিশোর কিশোরীদের কৈশোরের আনন্দ থেকে বঞ্চিত করে। এই সময়ে যেহেতু বাচ্চাদের শারীরবৃত্তীয় চেঞ্জ হয়, তার অনেক কিছু করতে ইচ্ছে করে, অনেক কিছু বুঝে না,
অনেক কিছু বুঝেও বুঝতে চায় না, যার ফলে কিছু চেঞ্জ হয়, শারীরিক চেঞ্জ হয়, সে অনেক অন্যায় করে ফেলতে পারে ভুলক্রমে। টাঙ্গাইলে মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 502টি আর মাদ্রাসা রয়েছে 338টি। সময় সংবাদ, টাঙ্গাইল। গোলাপ ফুল চাষে ভাগ্য বদল হয়েছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কয়েক হাজার পরিবারের। পতিত কিংবা কম ফসল উৎপাদন হওয়া জমি থেকে আয় হচ্ছে লাখ লাখ টাকা। তবে ফুল চাষিরা বলছেন, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত কৃষি উপকরণ ব্যবহার করতে পারলে উৎপাদন আরও বাড়বে। এছাড়া বিপণন সুবিধা বাড়ানোর পাশাপাশি রপ্তানির সুযোগ পেলে দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাও সম্ভব হবে তাদের পক্ষে। সুমন আহমেদের তোলা ছবিতে দেখুন আমার তৈরি করা রিপোর্ট। বিরুলিয়া ইউনিয়নের প্রায় সবকটি গ্রামে কম বেশি ফুল চাষ হয়। তবে এর মধ্যে মোস্তাপাড়া, বাগনিবাড়ি ও শ্যামপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়ে গোলাপের বাগান। কমপক্ষে 2 দশক আগে থেকে শুরু হওয়া গোলাপের আবাদ এখন অন্য সব মৌসুমী ফসলের জায়গা দখল করে নিয়েছে। আগে করতো মোষ ক্ষেত, বাগান ক্ষেত, ঝিঙ্গা ক্ষেত, ওখানে করে ফুলের চাষ। গোলাপটা একটু বিক্রি বেশি, চর্চা বেশি, তাতে একটু পয়সা বেশি। বেশ কিছু লোক বেকারত্ব থেকে মুক্তি পাইছে, আর চুরি ডাকাতি থেকেও মানুষ বিরত আছে। সাম্প্রতিক বৃষ্টিতে কুঁড়ি, ফুল ও গাছের বেশ ক্ষতি হয়েছে বলে দাবি করেন চাষিরা। গোলাপ উৎপাদনের প্রধান মৌসুম শীতকাল, তাই সবাই এখন ব্যস্ত নতুন চারা রোপণ ও পুরনো গাছের পরিচর্যায়। বাইরে যে পরিশ্রমটা করি, ওই পরিশ্রম যদি আমি দেশে করি তাহলে বাইরের তো অনেক উন্নত। বাজারজাতকরণ ব্যবস্থা তেমন ভালো হয়ে গড়ে উঠতে পারেনি এখনো। রয়েছে ঋণ এবং অন্যান্য ক্ষেত্রে কিছু সমস্যা। তারা পাচ্ছেন না উন্নত মানের সার, বীজ এবং কীটনাশকের কোনো পরামর্শ। প্রতি সন্ধ্যায় নির্দিষ্ট কিছু জায়গায় শুরু হয় ফুল বেচা কেনা। মূলত স্থানীয় পাইকাররাই ফুলগুলোকে পৌঁছে দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। বিক্রি করতে আসছি এইখান থেকে শাহবাগ ব্যাপারী আছে, এখানে শাহবাগ নিয়ে বিক্রি করে। ফুলের বাহার থাকে, ওই সময় আমরা চাই এই ফুলটা সরকারি সাহায্যে বাহিরে বিদেশে পাঠানোর জন্য। বিক্রেতাদের দাবি, দেশের অন্যান্য স্থান থেকে আরো বেশি ক্রেতা আসলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যেত। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, সাভার। মানসিক ভারসাম্যহীন ফজলু মিয়াকে অবশেষে খুঁজে পেয়েছেন তার স্বজনরা। দীর্ঘ 23 বছর কারাভোগ করে গত 15 অক্টোবর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে তার আশ্রয় হয় তেতলি ইউনিয়ন পরিষদে। ফজলু মিয়ার মুক্তির খবর সময় সংবাদ সহ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর জামালপুরে থাকা তার স্বজনরা প্রশাসনের সহযোগিতায় ফিরে পান তাকে। নৌশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে রিপোর্ট ইকরামুল কবিরের। দীর্ঘ 23 বছর কারাভোগের পর তেতলি ইউনিয়ন পরিষদের কার্যালয়ের দোতলার একটি কক্ষে আশ্রয় হয় ফজলু মিয়ার। তার মুক্তির খবর সময় সংবাদ সহ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর শনিবার বিকেলে জামালপুর থেকে ছুটে আসেন দৃষ্টি ও বাক প্রতিবন্ধী মা মজিরন বেওয়া, বোন সহ অন্যান্য স্বজনরা। আর এতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভাইয়ের খবর পাই অনেক শান্তি পাইছি। আজকে ভাইয়ের দ্বারাই আমি অনেক শান্তি পাইছি। মা ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। পেপার পত্রিকায় পায়া পরে খোঁজাখুঁজি করা শুরু করছি। স্বজনরা ফজলু মিয়াকে ফিরে পেতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন, আর এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জামালপুরের জেলা প্রশাসক। ফজলু মিয়া এবং ফজলু মিয়ার পরিবারকে যত ধরনের সাহায্য এবং সহযোগিতা, সে আইনগত হোক বা আর্থিক হোক, এই সহযোগিতা আমরা অব্যাহত রাখবো। ফজলু মিয়াকে তার আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি আশ্রয়দাতারা। প্রায় 22-23 বছর জেল কাটার পরেও সে যে তার ফ্যামিলিকে, তার পরিবারকে ফেরত পাইছে, এটাই আমাদের বড় পাওনা। শিগগিরই আইনি প্রক্রিয়া শেষে ফজলু মিয়াকে তার আত্মীয় স্বজনের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে সরাতে রাজ পরিবারে বিদ্রোহ চলছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট। পত্রিকাটি দাবি করেছে, সালমানকে হটিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আহমেদকে সিংহাসনে বসাতে চাইছে সৌদি আরবের 8 যুবরাজ। তাদের এই পরিবর্তন চাওয়ার পেছনে দেশটির শক্তিশালী উলামা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন রয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট আরও জানায়, সৌদি রাজ পরিবারেরই এক যুবরাজ নাম না প্রকাশের শর্তে তাদের এই তথ্য জানিয়েছেন। এদিকে ইসরায়েল, ফিলিস্তিন এবং সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করতে শনিবার বাদশাহ সালমান ও সৌদি কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক দলের নেতা লিঙ্কন চেফি।
নির্বাচনী প্রচারণার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে না পারায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এদিকে আরও এক ডেমোক্রেট সরে দাঁড়ানোয় হিলারি ক্লিন্টনের মনোনয়ন পাওয়ার পথ সুগম হলো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং স্ত্রী জিল ট্রেসি বাইডেনকে সঙ্গে নিয়ে বুধবার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বাইডেন এবার মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামলে হিলারির আর কোনো সম্ভাবনাই থাকতো না এমন পূর্বাভাসই জরিপে উঠে আসে। সবশেষ জরিপে দেখা যায় হিলারির থেকে জনসমর্থনে প্রায় 24% এগিয়েছিলেন বাইডেন, কিন্তু ছেলের মৃত্যুর পর তার নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে, আর সেই আশঙ্কায় যেন পরিষ্কার করলেন তিনি। বাইডেনের পর হিলারি পদ থেকে সরে গেছেন রোড আইল্যান্ডের সাবেক গভর্নর লিঙ্কন চেফিও। প্রচারণার জন্য পর্যাপ্ত তহবিল জোগাড় করতে পারছেন না বলেই তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। নানা বিতর্ক থাকা সত্ত্বেও এবার তাই ডেমোক্রেটিক দলের মনোনয়ন হিলারি পাচ্ছেন এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে জনমত জরিপগুলোতে। কারণ ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এবং মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ওম্যালির তুলনায় হিলারি অনেক পয়েন্ট এগিয়ে রয়েছেন জরিপের ফলাফলে। আর ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার, বেনগাজি হামলা বা পারিবারিক জীবনের মতো বিতর্কিত ইস্যুগুলো নিয়ে হইচই উল্টো তার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিচ্ছে বলেও বক্তব্য রাজনীতি বিশ্লেষকদের। শুক্রবার বেনগাজি হামলা নিয়ে যখন হিলারিকে জ্বলন্ত উনুনে বারবার চড়ানো হচ্ছিল, তখন হাসি মুখেই সবকিছুর উত্তর দিয়ে উতরে যান তিনি। মুষড়ে না পড়ে শনিবারও প্রচারণার মাঠে নামেন তিনি। গায়িকা কেটি পেরিকেও দেখা যায় তার হয়ে সমর্থন আদায়ে গান গাইতে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি সমাবেশে ঢুকে গেলে নিহত হন অন্তত 4 জন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 35 জন। পুলিশ জানায় 25 বছর বয়সী এক নারী মাতাল অবস্থায় প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পুনর্মিলনী উপলক্ষে রাস্তায় একটি সমাবেশ চলছিল। গাড়িটি সমাবেশস্থলে আঘাত হানলে ঘটনাস্থলে নিহত হন অন্তত 3 জন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান 2 বছর বয়সী একটি শিশু। এছাড়াও আহতদের মধ্যে আরও 3 শিশুসহ 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘাতক ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। খেলার খবর, ক্রিকেট। আজ অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও সফররত দক্ষিণ আফ্রিকা। 5 ম্যাচ ওয়ানডে সিরিজের 2-2 সমতা থাকায় শেষ ম্যাচটি একরকম ফাইনালে রূপ নিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। গেল 3 বছরে রঙিন পোশাকে হোম সিরিজ হারেনি ভারত, কিন্তু এবার প্রোটিয়াদের সামনে সে শঙ্কা পেয়ে বসেছে মহেন্দ্র সিং ধোনির দলকে। সিরিজ জিততে মরিয়া ভারত প্রোটিয়া ব্যাটসম্যানদের বধ করতে এই ম্যাচও খেলাবে 3 স্পিনার। তবে এই ম্যাচও একাদশের বাইরে থাকবেন আম্বাতি রায়ডু। এছাড়াও মিডিয়াম পেসার মোহিত শর্মার জায়গায় একাদশে দেখা যেতে পারে বাঁহাতি পেসার শ্রীশান্ত আরফিনকে। অন্যদিকে দারুণ বোলিং ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার পেসার মর্নি মর্কেল ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। তার জায়গায় দেখা যেতে পারে স্পিনার অ্যারন ফাঙ্গিসো কিংবা পেসার ক্রিস মরিসকে। এছাড়াও ব্যাটে রান খরার কারণে বাদ পড়তে পারেন ডেভিড মিলার, তার জায়গায় নেওয়া হতে পারে ড্যান এলগারকে। এবারে ফুটবলে জানাবো ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। আবারও ম্যানচেস্টার ডার্বির লড়াই দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ইপিএলের 10ম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে 2 ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে 2 দলের এই লড়াই শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত 8:05। এদিকে অ্যানফিল্ডে রাত 10:15 সাউদাম্পটনকে আতিথ্য দিতে যাচ্ছে লিভারপুল। ম্যানচেস্টার ডার্বি, যে লড়াই দেখার অপেক্ষায় শুধু ইংলিশ ভক্তরাই নয়, মুখিয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব। ওল্ড ট্রাফোর্ডের মাঠে সেই ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেড আতিথ্য দেবে সিটিকে। লিগে এখন পর্যন্ত 7 ম্যাচে জয় তুলে নেওয়া সিটিজেনরা পয়েন্ট টেবিলের শীর্ষে। সেই সাথে ইউনাইটেডের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে তারা। শেষ 70 বারের ডার্বি মোকাবেলায় 49 বার জিতেছে সিটিজেনরা। তাই প্রতিপক্ষের মাঠ হলেও আত্মবিশ্বাসের দিক দিয়ে বেশ এগিয়ে থাকবে পেলেগ্রিনির শিষ্যরা। তবে আত্মবিশ্বাসের পারদ চূড়ায় নিয়ে মাঠে নামলেও ইনজুরির কারণে অ্যাগুয়েরো, নাসরি ও সিলভার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পাচ্ছে না অতিথিরা। সেক্ষেত্রে জাভালেতা, ফার্নান্দো আর ওটামেন্ডিদের ওপরেই ভরসা রাখতে হচ্ছে কোচকে। তাছাড়া এই ম্যাচে জয় পেলে ম্যানচেস্টার ডার্বির 50তম জয়ের রেকর্ডটাও গড়া হয়ে যাবে সিটিজেনদের।
অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের শিবিরে বড় কোনো ইনজুরি সমস্যা না থাকলেও লিগ টেবিলে সিটিজেনদের চেয়ে 2 পয়েন্টে পিছিয়ে আছে রেড ডেভিলরা। সেই সাথে শেষ 5 বারের দেখায় সিটির বিপক্ষে জয় মাত্র একবারই, যদিও লুই ভ্যান হলের অধীনে ঘরের মাঠে শেষ 23 লিগ ম্যাচের 17টিতে জয়ের রেকর্ড আছে স্বাগতিকদের। তাই ওয়েন রুনি, শোয়েনস্টাইগার, ফেলাইনিদের মতো তারকা ফুটবলারদের নিয়ে দল সাজিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের লক্ষ্যে মাঠে নামবে রেড ডেভিলরা। এদিকে এপিএল এর আরেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুল আতিথ্য দেওয়ার অপেক্ষায় আছে সাউদাম্পটনকে, যে ম্যাচটি নতুন কোচ ইয়র্গেন ক্লপের জন্য হবে চ্যালেঞ্জের। কেননা অ্যানফিল্ডের মাঠে এই ম্যাচ দিয়েই হবে ক্লপের সূচনা। তার উপর আবার এখন পর্যন্ত লিভারপুলের দায়িত্ব নিয়ে জয়ের স্বাদ পায়নি বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচ। তাই স্বাগতিক ভক্তদের সন্তুষ্ট করতে এই ম্যাচে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই ক্লপের সামনে। এদিকে জয়ের পরিসংখ্যানটাও খুব একটা ভালো নয় লিভারপুলের। অতিথিদের বিপক্ষে শেষ 5 বারের দেখায় 3 বারে জয়ের দেখা পেয়েছে অলরেডরা। সেই সাথে লিগের 9 ম্যাচে মাত্র 3টিতে জয় পাওয়া লিভারপুল সমান 13 পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে সাউদাম্পটনের চেয়ে আছে পিছিয়ে। তাই পরিসংখ্যানকে এক পাশে রেখে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে এ ম্যাচে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই অলরেডদের সামনে। ফারজানা মুমু, সময় সংবাদ। এবারে লা লিগার খবর। পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে ঘরের মাঠ নু ক্যাম্পে বার্সেলোনা আতিথ্য দেবে টেবিলের 7ম স্থানে থাকা এইবারকে। 8 ম্যাচ শেষে সমান 18 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের 3য় স্থানে রয়েছে কাতালানরা। সমান ম্যাচে এইবারের সংগ্রহ 13 পয়েন্ট। ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় 11:30টায়। দলের প্রাণভ্রমরা লিওনেল মেসির ইনজুরির সাথে যোগ হয়েছে কিংবদন্তি ফুটবলার ক্রুইফের ক্যান্সারের দুঃসংবাদ। সেই সাথে রয়েছে সেভিয়ার বিপক্ষে হারের তাজা ক্ষত। তাই মানসিকভাবে কিছুটা পিছিয়ে থেকেই এইবারকে আতিথ্য দেবে এনরিকের শিষ্যরা। মরার উপর খাড়ার ঘা হিসেবে রয়েছে ইনিয়েস্তা ও রবার্তোর ইনজুরি। তবে সফরকারীদের বিপক্ষে গেল 2 দেখায় শতভাগ সাফল্য থেকে প্রেরণা নিতে পারে কাতালানরা। যদিও লিগের গেল 4 ম্যাচে 2টিতেই হারের স্বাদ নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে টানা 5 ম্যাচে হারের তিক্ততা না নেওয়া এইবার রয়েছে বেশ ফুটফুটে মেজাজে। যদিও ইনজুরির কারণে আদ্রিয়ান গঞ্জালেজ ও ইভান রেমিসকে সরে একাদশে পাবে না এবার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হোসেনি দালান এলাকার পরিস্থিতি এখনো থমথমে। এ পর্যন্ত আটক 3, হামলায় জড়িত ছিল একাধিক ব্যক্তি, প্রাথমিক ধারণা র্যাবের। শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সুন্দরগঞ্জের এমপি লিটনের জামিন আবেদন নামঞ্জুর, আবারও পাঠানো হলো কারাগারে। টাঙ্গাইলের ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত, আহত হয়েছেন আরও 2 জন। রাজধানীতে গণপরিবহনে উঠতে নামতে নানা ভোগান্তির শিকার নারীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেকে উঠতে পারেন না বাসে, সচেতনতা বাড়ানোর আহ্বান। এবং সৌদি প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট রাখবেন নিজের কাছেই। নতুন আইনে উচ্ছ্বসিত প্রবাসীরা ভোগান্তি কমার আশাবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলার ইন্টারভিউ সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরেই। সঙ্গে থাকুন সময়।